কাশ্মীর নিয়ে উপমহাদেশের রাজনীতি বহু দশক ধরেই উত্তপ্ত। যুদ্ধ, সন্ত্রাস, কূটনীতি সব মিলিয়ে এই অঞ্চল শুধু ভূ রাজনৈতিক সংঘাতের কেন্দ্র নয়, বরং অসংখ্য সাধারণ মানুষের বেদনা, বঞ্চনা আর শোষণের গল্পও বহন করে। কিন্তু মাঝে মাঝে এমন কিছু তথ্য সামনে আসে যা পুরো আলোচনাটাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। সম্প্রতি পাকিস্তানের এক পরিচিত ধর্মীয় ব্যক্তিত্বের বক্তব্য সেই ধরনেরই এক বিস্ফোরক বাস্তব চিত্র তুলে ধরছে। তার দাবি, কাশ্মীরে তথাকথিত মুজাহিদিন বা জিহাদিদের একাংশ শরণার্থী শিবিরে থাকা অসহায় নারীদের উপর ভয়াবহ শোষণ চালিয়েছে। এমনকি অভিযোগ, অনেক নারীকে এক টুকরো খাবারের বিনিময়ে নিজেদের মর্যাদা বিসর্জন দিতে বাধ্য করা হয়েছে। এই বক্তব্য শুধু একটি বিচ্ছিন্ন মন্তব্য নয়, বরং একটি বহুদিন ধরে চলা এক রাজনৈতিক বয়ানের ভিত নড়িয়ে দিতে পারে। কাশ্মীর ইস্যুকে আমরা সাধারণত তিনটি দিক থেকে দেখি: ভারত পাকিস্তান দ্বন্দ্ব, সীমান্ত সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক কূটনীতি। কিন্তু এই বৃহৎ আলোচনার আড়ালে থেকে যায় সাধারণ মানুষের জীবন যুদ্ধ, গ্রাম ছেড়ে পালানো পরিবার, শরণার্থী শিবিরে ঠাঁই নেওয়া নারী, শিশু, নিরাপত্তাহীনতায় ভরা প্রতিদিন। এই বাস্তবতাটাই অনেক সময় সবচেয়ে নির্মম। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সমাজের দুর্বল অংশ, বিশেষ করে নারী এবং কিশোরীরা, যেখানে খাবার, আশ্রয়, নিরাপত্তা সবই অনিশ্চিত। সেখানে শোষণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। আর ঠিক এই জায়গাটিকেই লক্ষ্য করে অভিযোগ উঠছে তথাকথিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকারি ও অসরকারি বক্তব্যে কাশ্মীরের সশস্ত্র আন্দোলনকে পবিত্র জিহাদ হিসেবে তুলে ধরা হয়েছে। এই বয়ানে মুজাহিদিনের দেখানো ধর্মীয় যোদ্ধা হিসাবে, যারা নাকি কাশ্মীরিদের মুক্তির জন্য লড়াই করছে। কিন্তু সাম্প্রতিক এই বক্তব্য সেই বয়ানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। যদি সত্যি এমন হয়ে থাকে যে শরণার্থী নারীদের জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়েছে, খাবারের মতো মৌলিক প্রয়োজনকে ব্যবহার করা হয়েছে চাপ সৃষ্টি করার জন্য, তাহলে প্রশ্ন উঠবেই, এটা কি মুক্তির লড়াই নাকি নিছক ক্ষমতার অপব্যবহার? পাকিস্তানের এক দেওবন্দি ধর্মগুরু মুফতি সাইয়াদ খান, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী বলেও পরিচিত, কাশ্মীর অ্যান্ড আওয়ার হাইপোক্রেসি শিরোনামের এক বক্তৃতায় প্রকাশ্যে একটি স্বীকারোক্তি তিনি স্বীকারোক্তি করেছেন। তিনি বিদ্রোহ বা সশস্ত্র আন্দোলনের এক অন্ধকার বাস্তবতা তুলে ধরছেন। তিনি বলেন, যেসব সশস্ত্র জঙ্গিদের প্রায়ই ধর্মীয় যোদ্ধা বা মুজাহিদিন হিসেবে মহিমান্বিত করা হয়, তারা অসহায় নারী শরণার্থীদের উপর চাপ সৃষ্টি করে এবং ন্যূনতম খাবারের বিনিময়ে তাদের মর্যাদা বিসর্জন দিতে বাধ্য করে। তার বক্তব্যে উঠে আসে, শরণার্থী শিবিরে থাকা কাশ্মীরি মুসলিম নারী ও কিশোরীদের অনেক সময় মাত্র একটা রুটির বিনিময়ে নিজেদের মর্যাদা বিসর্জন করতে বাধ্য করা হতো। ভারতের শীর্ষ গোয়েন্দা সূত্রগুলোর মতে, খানের এই বক্তব্য পাকিস্তানের ধর্মীয় ও রাজনৈতিক পরিসরের ভেতর থেকে আসা এক বিরল স্বীকারোক্তি। এটি দীর্ঘদিন ধরে প্রচারিত পবিত্র জিহাদের ধারণাকে গুরুতরভাবে প্রশ্নের মুখে ফেলে। কি বলছেন মুফতি সৈয়দ খান, শোনাব আপনাদের। आप कश्मीर के मसले पे पढ़ना चाहें तो सरदार शौकत हयात ने किताब लिखी है, द नेशन हु लॉस्ट हिज सोल। ज़रूर पढ़िए इसे, आपको पता चलेगा कि कश्मीर का मसला हमने खुद कितना बिगाड़ा है। सरदार शौकत हयात उस वक्त क्या 20-25 बरस के लड़के से थे, कश्मीर कमेटी के चेयरमैन थे। उन्होंने कहा, हम जाते थे शाम को, कश्मीर की जब जंग छिड़ी तो कश्मीरी लड़कियां बहुत खूबसूरत कैंप्स में आके उन्होंने बना ली। लंबा किस्सा लिखा है। उन्होंने बड़े फ़ख्र का इजहार किया कि हम लड़के जाके एक रोटी पे एक जवान लड़की को अपने यहाँ ले आते थे। पढ़ लें उसमें। उन्हें बड़ा अच्छा किस्सा अपनी ज़िंदगी का भी तहरीर फरमाया है। फरमाते हैं कि मेरी बारात लाहौर से अमृतसर जानी थी और मेरी वालदा वगैरह वगैरह रिश्तेदारों ने मेहंदी जो रचनी थी उसको गाड़ी की डिग्गी में रख दिया। हमने शराब की पेटियां भी रख दी। तो पहली मेहंदी जो मेरी बेगम के हाथ पे रची वो शराब से मिली। और भी सुनाओ, छोड़ो, आप खुद पढ़ें। हम इसीलिए किताबों के हवाले, इसीलिए निशानदेही करते हैं कि बच्चों खुद पढ़ो, ताकि तुम्हें शऊर पैदा हो कि हमारी क़यादत क्या थी। आप कश्मीर के मसले पे
এই ধরনের অভিযোগকে বুঝতে হলে আমাদের দেখতে হবে শোষণের কাঠামোটা কেমন হতে পারে। অস্থিরতা, ভয়, সংঘাতপূর্ণ এলাকায় মানুষ সবসময় ভেতর থাকে, আইন শৃঙ্খলা দুর্বল হয়ে পড়ে। এই অবস্থায় সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়শই বিকল্প ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠে। নির্ভরশীলতা তৈরি, খাবার, ওষুধ, নিরাপত্তা এসবের জন্য সাধারণ মানুষকে তাদের উপর নির্ভর করতে বাধ্য করা হয়। তৃতীয়ত, ক্ষমতার অপব্যবহার। এই নির্ভরশীলতাকেই ব্যবহার করে শোষণ চালানো হয়, বিশেষ করে নারী ও শিশুদের ক্ষেত্রে তা আরো নির্মম রূপ নেয়। নিরাপত্তার সংস্কৃতি, লজ্জা, ভয়, সামাজিক চাপের কারণে ভুক্তভোগীরা মুখ খুলতে পারেন না, ফলে এই চক্র দীর্ঘদিন ধরে চলতে থাকে। বছরের পর বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সংঘাতপূর্ণ অঞ্চলে শারীরিক হিংসার অভিযোগ তুলে এসেছে। তবে অনেক সময় এই রিপোর্টগুলোকে রাজনৈতিক বলে উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু যখন একই ধরনের অভিযোগ সংশ্লিষ্ট দেশের ভেতর থেকেই উঠে আসে, তখন তা ভিন্ন গুরুত্ব পায়। এই ধরনের বক্তব্য পূর্বের রিপোর্টগুলোর সঙ্গে মিল খুঁজে দেয়, ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যতা বাড়ায়, আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে। ভারতের নিরাপত্তা বিশ্লেষক ও গোয়েন্দা সূত্র দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে কাশ্মীরে একটি প্রক্সি যুদ্ধ চালানো হচ্ছে, যেখানে রাষ্ট্র সরাসরি জড়িত না থেকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ব্যবহার করে। এই অভিযোগ অনুযায়ী এই গোষ্ঠীগুলোকে অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের মাধ্যমে স্থানীয় পরিস্থিতিকে অস্থির রাখা হয় এবং সাধারণ মানুষ এই সংঘাতের মূল বলি হয়ে ওঠে। সাম্প্রতিক এই বক্তব্য সেই দাবিকেই নতুন করে জোরদার করেছে বলে মনে করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন সংঘাতে একটি ভয়াবহ মিল দেখা যায়, নারীর দেহকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা। বসনিয়া, রুয়ান্ডা, সিরিয়া প্রতি ক্ষেত্রেই দেখা গিয়েছে শারীরিক নির্যাতনকে ভয় দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সামাজিক কাঠামো ভেঙে দেওয়ার নারীদেরকে টার্গেট করা হয়েছে। এর দীর্ঘমেয়াদী মানসিক প্রভাব সমাজকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। কাশ্মীরের এই অভিযোগ সেই বৃহত্তর বৈশ্বিক প্রবণতার সঙ্গেই মিলে যায়। এই ধরনের বক্তব্যের রাজনৈতিক প্রভাবও গভীর। পাকিস্তানের জন্য নৈতিক অবস্থান দুর্বল হতে পারে, আন্তর্জাতিক মঞ্চে সমর্থন কমতে পারে, অভ্যন্তরীণ বিতর্ক বাড়তে পারে। ভারতের জন্য দীর্ঘদিনের অভিযোগের পক্ষে সমর্থন পাওয়া যেতে পারে, আন্তর্জাতিক সমর্থন বাড়ার সম্ভাবনা থাকে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই রাজনৈতিক লাভ ক্ষতির হিসেবের মধ্যে সাধারণ মানুষের জায়গাটা কোথায়? এই ধরনের সংবেদনশীল তথ্য সামনে এলে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে সত্য তুলে ধরা জরুরি, ভুক্তভোগীদের কণ্ঠ সামনে আনা দরকার। অন্যদিকে অতিরঞ্জন বা সেনসেশন তৈরি করলে বাস্তব সমস্যার গুরুত্ব কমে যেতে পারে, ভুক্তভোগীদের আরো আঘাত লাগতে পারে। তাই দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনে এখন আগের চেয়ে অনেক বেশি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।